মধ্যরাতে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ কমপক্ষে নিহত ৮। সীমান্তে প্রতিপক্ষের ৫টি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি ইসলামাবাদের। ভারতের হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ, দুই দেশকে সংযত থাকার আহ্বান। দিল্লির এমন পদক্ষেপ লজ্জাজনক বললেন ট্রাম্প। I guess people knew something was going to happen based on দেশে ফিরে হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া। পায়ে হেঁটেই ঢুকলেন ফিরোজায়। ভ্রমণ ক্লান্তি থাকলেও সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন। মোবাইল ইন্টারনেট সেবার দাম কমানোর পথে বাধা, তরঙ্গের অস্বাভাবিক উচ্চমূল্য যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে চায় বিটিআরসি। যদি ডাইরেক্ট রেভিনিউটা এখানে কমায়, স্পেকট্রাম থেকে কমায়, তাহলে ইনডাইরেক্ট রেভিনিউতে সেটা কম্পেনসেট হবে। এই স্টাডিটা ক্রেডিবল স্টাডি আমরা পাই না। আমরা এখন চিন্তা করছি যে এই মুহূর্তে আমরা এটার একটা স্টাডি হাতে নিব। কুমিল্লার মুন্সিরহাট ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ছাড়া হয় না কোনো কাজ। জিম্মি সেবা নিতে আসা মানুষ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের। আমি আসলে আগে দিছি ৮,০০০ টাকা, এখন আরো ২,৫০০ টাকা দিছি আর কি। স্ট্রিক্টভাবে শেয়ারের ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে নেওয়া হবে। আপনি যদি সেই তথ্য প্রমাণ যেগুলো আছে সেগুলো যদি দেন, তাহলে আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তার বিরুদ্ধে অবশ্যই এটা ব্যবস্থা নেব। চট্টগ্রামের রাউজানে প্রবাসী নাজিম হত্যার রহস্য উদ্ঘাটন হলো ৮ বছর পর। দেবরের সাথে পরকীয়ার জেরে স্বামীকে খুন করেছিল স্ত্রী নাসিমা। ব্রাহ্মণবাড়িয়ায় বালু খেকোদের দৌরাত্মে ভাঙন ঝুঁকিতে মেঘনা তীরবর্তী ২ গ্রামের মানুষ। ইজারার মেয়াদ শেষ হওয়ার পর তুলছে বালু, নির্বিকার প্রশাসন। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত, শিশুসহ মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের। পাকিস্তানের পাল্টা হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মৃত্যু হয়েছে ৩ জনের। স্থানীয় সময় রাত ১টা ৪৪ অপারেশন সিন্দুর শুরু করে ভারত। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসীদের ৯টি আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি দিল্লির। জানিয়েছে পাকিস্তানের সামরিক কোনো স্থাপনায় হামলা চালানো হয়নি। পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল শরীফ চৌধুরী জানিয়েছেন, দুই দেশের আন্তর্জাতিক সীমারেখায় অবস্থানকারী কোটলি, ভিমবার, গুলপুর ও মুজফ্ফরবাদের ২টি স্থানে হয়েছে হামলা। এছাড়াও এলওসি বরাবর টার্গেট করা হয়েছে শিয়ালকোট, ভাওয়ালপুর, মুরদিক এবং চাকামরুতে। ভারতীয় কর্মকর্তাদের বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, অভিযান পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার দাবিও করেছে। দুই দেশের নিয়ন্ত্রণ রেখার ধুন্দিয়াল সেক্টরে সেটির অবস্থান। ভারতের হামলাকে কাপুরুষিত আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে আইএসপিআর। এছাড়া মঙ্গলবার দিবাগত গভীর রাতে ভারত নিয়ন্ত্রিত জম্মুতেও গোলাগুলি করেছে পাক সেনারা। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, জম্মুর পুঞ্চ রাজিউরি এলাকার ভীমবার গলিতে কামান থেকে নিক্ষেপ করা হয়েছে গোলা। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগও রয়েছে। পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ওভাল অফিসে ঢোকার পথেই হামলার খবর জানতে পেরেছেন তিনি। দ্রুত যুদ্ধবন্ধের প্রত্যাশাও জানান তিনি। অপর এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ভারত পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। বলেন, শান্তিপূর্ণ সমাধানে উভয় দেশের সাথে যোগাযোগ করবে ওয়াশিংটন। পাকিস্তানে ভারতের অভিযানে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এক বিবৃতিতে তার মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, উভয় দেশকে সর্বোচ্চ সংযত থাকার আহ্বান জানিয়েছেন গুতেরেস।
No, it's a shame. We just heard about it just as we. এটা লজ্জাজনক। আমরা এখানে আসার পথে মাত্র জানলাম খবরটা। আমার ধারণা অতীতের অভিজ্ঞতা থেকে মানুষ জানতো কিছু একটা হতে যাচ্ছে। সত্যিটা হলো তারা দীর্ঘদিন ধরে লড়ছে, দশকের পর দশক ধরে লড়ছে। আশা করছি খুব দ্রুত শেষ হবে সংঘাত। No, I just hope it ends very quickly. দর্শক, এই বিষয়ে আরো জানবো। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের পশ্চিমবঙ্গের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, একটি দুঃসংবাদ দিয়ে আজকে সকাল শুরু হলো বাংলাদেশে। ভারত পাকিস্তানের মধ্যে যে ইস্যুটি সেটা আরো গাঢ় হলো। সুকান্ত, মধ্যরাতে পাকিস্তানে যে বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত, পাকিস্তানও এলওসি বরাবর গোলাগুলি করেছে বলে জানতে পেরেছি আমরা। সব মিলিয়ে কেমন পরিস্থিতি দেখছেন? 9টি জায়গায় ভারতের মিসাইল হামলা হয়েছে। আমরা ভারতীয় সেনা সূত্রে যে খবর পেয়েছি এগুলি হলো কতলি, আহমদপুর, সার্কিয়া, মজফরাবাদ, মুরিদকে, ফয়সালাবাদ, হাওয়ালপুরে। এর মধ্যে মুরিদকে জৈশ মোহাম্মদের যে সদর দপ্তর সেটা কিন্তু সম্পূর্ণ ধ্বংস করতে পেরেছে, এমনটাই ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে। ইতিমধ্যেই এই যুদ্ধের যে পরিস্থিতি যে শুরু হবে সেটা কিন্তু মোদী সরকার কিন্তু আগামী কিন্তু বুঝতে পেরেছিলেন এবং সেই জন্য শুধু সেনাবাহিনী নয়, ভারতের দেশবাসীকেও এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। আজকে বুধবার গোটা দেশের সমস্ত রাজ্যে মক ড্রিল হবে, অর্থাৎ যুদ্ধ লাগলে কি পরিস্থিতি, অর্থাৎ বিমান হানা হলে বা যে কোনো পরমাণু হামলা হলে কি ধরনের যে ব্যবস্থা নিতে হবে, সাধারণ নাগরিকদের মধ্যে সেই সচেতনতা বৃদ্ধি করতে কিন্তু এই মক ড্রিল। আজকে 233টি দেশের 233টি জেলায় এই মক ড্রিল হবে। পশ্চিমবঙ্গেও কিন্তু এই মক ড্রিল হবে, মূলত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে। সেখানে 31টি জায়গায় কিন্তু মক ড্রিল করবে সেনাবাহিনী। সাধারণত জাতীয় যে স্থপতিগুলো রয়েছে, সরকারি প্রধান দপ্তর, স্কুল, কলেজ, এইগুলোকেও কিন্তু এই মক ড্রিলে অংশগ্রহণ নেওয়ার কথা বলা হয়েছে। মঙ্গলবার কিন্তু দিনভর মমতা সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, কেন্দ্রীয় সরকারের যে আধিকারিকরা রয়েছে, সেনাবাহিনীর প্রধান, তাদের সঙ্গে কিন্তু দফায় দফায় আলোচনা করেন, বৈঠক করেন এবং তারপরেই কিন্তু এই মক ড্রিলের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ দুপুর 12টা থেকে কিন্তু এই মক ড্রিল শুরু হবে বিভিন্ন জায়গায়। কলকাতা বিমানবন্দর যেমন রয়েছে, এছাড়াও কলাইকুণ্ডা যে সেনা ছাউনিতে যে বিমানবন্দর রয়েছে, উত্তরবঙ্গের যে বিমানবন্দর রয়েছে, সেই জায়গাগুলিতে কিন্তু এই মক ড্রিল হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এছাড়াও সাধারণ মানুষ, অর্থাৎ 21 বছর থেকে 42 বছর পর্যন্ত যে ছেলে মেয়েরা শারীরিক সুস্থ আছেন, তারা কিন্তু দলে দলে ভাগ হয়ে যে কোনো বিপর্যয় ঘটলে, অর্থাৎ মিসাইল হামলা বা বিমান হানা হলে, তারা সামাজিকভাবে নাগরিকদের কিভাবে রক্ষা করবে এবং ক্ষয়ক্ষতির হাত থেকে উদ্ধার করতে পারবেন সেটা কিন্তু শিক্ষা দেওয়া হবে। এবং সেনাবাহিনীর তরফ থেকে, রাজ্য প্রশাসনের তরফ থেকে এই প্রশিক্ষণটা কিন্তু আজকে চলবে, আগামী কয়েকদিন এই প্রশিক্ষণ চলবে। তার মধ্যেই কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আরো দুটি পদক্ষেপ, অর্থাৎ করোনা পরিস্থিতিতে যে ধরনের সুকান্ত, আরেকটু বিষয় জানতে চাই। যেহেতু এই হামলার পরে পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা জবাবের একটি আশঙ্কা থেকেই যায়, ভারতের সাধারণ মানুষের মধ্যে নিশ্চয়ই যুদ্ধ ঘিরে আতঙ্ক দেখছেন, আপনারা কি দেখছেন? এবং এই হামলায় উপমহাদেশের রাজনৈতিক ও বাণিজ্যিক কোনো প্রভাব পড়বে কিনা, এবং প্রভাব পড়লেও কি কি প্রভাব পড়তে পারে কি মনে হচ্ছে? দেখুন, যুদ্ধ লাগলে সাধারণত যে দ্রব্যমূল্য বৃদ্ধিটা পায় সেটা কিন্তু এখনো পর্যন্ত ভারত নিয়ন্ত্রিত রেখেছে। এছাড়া শেয়ার বাজারে যে ধস, সেই শেয়ার বাজারের ধস কিন্তু গত কাল অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু শেয়ার বাজারে একটা পতন শুরু হয়েছে। শুধু তাই নয়, সোনার দামও কিন্তু পতন ঘটেছে। এটা কিন্তু একদিকে যেমন বাণিজ্যিক দিকে লক্ষ্য করা যাচ্ছে, তেমনি জ্বালানি তেল এবং গ্যাস এটা যাতে বৃদ্ধি না হয় সেদিকে কিন্তু সরকার লক্ষ্য রাখছে, যে দেশীয় বাজারে কালোবাজারিরা যাতে এই সুযোগে কোনো রকম দ্রব্যমূল্য বৃদ্ধি না করতে পারে সেটার দিকে নজর রাখছে সরকার। পাশাপাশি যে এই যুদ্ধ লাগলে যে পরিস্থিতি, অর্থাৎ জরুরি যে ওষুধ পত্র যেগুলো, সেগুলো বা নিত্য প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী, সেগুলো কিন্তু যথেষ্ট সঞ্চয় যেমন সরকারের পক্ষেও আছে, সেরকম নাগরিক ক্ষেত্রেও কিন্তু রয়েছে। এছাড়াও
আগামী বছর অর্থাৎ 2026 সালে কিন্তু বেশ কয়েকটি রাজ্যে কিন্তু নির্বাচন রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখে মোদী সরকার একটা জাতীয়তাবাদ বোধ তার দিকে আনবার জন্য, অর্থাৎ দেশবাসীকে তার দিকে আনবার জন্য এই যে জনগণকে যুদ্ধের মধ্যে ইনভলভ করা, অর্থাৎ নিয়োজিত করা এবং জনগণকে যাতে দেশপ্রেমটা তার মধ্যে উদ্রেক হয় সেই দিকটায় কিন্তু নজর রাখছে। এটা যে রাজনৈতিক পরিস্থিতি, এটা নিয়ে কিন্তু বিরোধী বেশ কিছু দল কিন্তু ইতিমধ্যে মুখ খুলেছে যে দেশকে এই মুহূর্তে যুদ্ধের মুখে ঠেলে দেওয়াটা মোদী সরকারের উচিত হয়নি। এটা যেমন সমালোচনা করছেন তারা, পাশাপাশি বিরোধী সমস্ত দল কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে পাকিস্তান সম্পর্কে তার পাশে তারা নিঃশর্তে কিন্তু দাঁড়িয়েছেন। এটাও কিন্তু পার্লামেন্টের যে সংসদের যে যৌথ কমিটি সেখানেও কিন্তু সর্বদলীয় বৈঠকে তারা সমর্থন দিয়েছেন। রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা ব্যানার্জি সবাই কিন্তু মোদী সরকারের পাশে দাঁড়িয়েছেন পহেলগাঁওয়ের যে পাল্টা হিসেবে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য। কিন্তু যুদ্ধের পরিস্থিতি যাতে এড়িয়ে যাওয়া যায় সে কথাও কিন্তু তারা বলেছেন, যাতে যুদ্ধ না করে কিভাবে এই জঙ্গি যে সন্ত্রাসী যে গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে ধ্বংস করা যায় তার কথাও কিন্তু বলা হয়েছে। এখন এই ঘটনার পর, পহেলগাঁওয়ের ঘটনার পর কিন্তু মোদী সরকারের কাছে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় ছিল না, যার জন্য না হলে সে দেশবাসীর কাছে কিন্তু একটা অপরাধী হয়ে পরিচিত হয়ে থাকতো। এবং বিজেপি সরকার অর্থাৎ পাকিস্তানের এই হামলার পরিপ্রেক্ষিতে তারা কোনো শক্তিশালী কোনো হামলা না করতে পারলে সেটাও কিন্তু ভোটবাসকে কিন্তু একটা নেগেটিভ অর্থাৎ বিরোধাত্মক একটা সংযুক্ত করতে চাই। এর আগে তো জলযুদ্ধ এবং বাণিজ্য যুদ্ধেরও একটা ব্যাপার আমরা দেখেছি, সে ব্যাপারগুলো তো হয়েছে তার পরপরই এই হামলা। ছোট্ট করে যদি বলতেন আরেকবার যদি প্রশ্নটা করেন। এবং বাণিজ্য যুদ্ধের যে ব্যাপারটা আমরা দেখেছি এর আগে, এই হামলা ঠিক আগে কদিন ধরে যে ব্যাপারটা চলছিল, যে বিষয়টি ছোট্ট করে জানতে চাই। পানি যুদ্ধ এবং বাণিজ্য যুদ্ধ। পহেলগাঁওয়ের হামলার আগে কিন্তু যে ভারতবর্ষের যে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ছিল একরকম, কিন্তু পহেলগাঁওয়ের পরে যে ঘটনা অর্থাৎ ধরুন সিন্ধু জল চুক্তি বাতিল থেকে শুরু করে প্রায় 22টি পদক্ষেপ নিয়েছে কিন্তু ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে, এবং তার সঙ্গে বালুচিস্তানকেও কিন্তু সামরিক সাহায্য বা বালুচিস্তান থেকে পাকিস্তানকে কিভাবে কোণঠাসা করা যায় সেই পদক্ষেপও কিন্তু নিয়েছে। শুধু সিন্ধু জল চুক্তি নয়, আপনাকে বললাম যে 22টি কিন্তু পদক্ষেপ নিচ্ছে, তার মধ্যে 8টি চুক্তি কিন্তু ভারত সরকার পাকিস্তানের সঙ্গে যে চুক্তি ছিল সেগুলি কিন্তু নাকচ করেছেন। ওষুধ সরবরাহ থেকে শুরু করে একাধিক বস্তু। স্বাভাবিকভাবেই দেশের এই বাণিজ্যিক একটা প্রভাব পড়বে, তার কারণ পাকিস্তান হয়ে যে পূর্ব ইউরোপে বা আমেরিকায় যে আকাশপথ ব্যবহার করে যে পণ্য সামগ্রী যেত ভারত সরকারের, সেটা কিন্তু এখন ঘুর পথে যেতে হবে এবং সেক্ষেত্রে পণ্য সামগ্রীর চাহিদা বা জি সুকান্ত, নজর রাখুন। আপনার কাছ থেকে পরবর্তী আপডেটগুলো আমরা জানার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। বড় ধরনের যুদ্ধের শঙ্কায় খাদ্য মজুত করছেন আজাদ কাশ্মীরের বাসিন্দারা। পাকিস্তানের সাথে চলমান উত্তেজনা এবং ভারতের সামরিক মহড়ার ঘোষণার পরই যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। সীমান্তে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর যা বেড়েছে আরও। এই অবস্থায় খাবার এবং নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য মজুত করছেন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দারা। কর্তৃপক্ষ বলছে অন্তত 2 মাসের খাদ্য মজুদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজাদ কাশ্মীরের দোকানগুলো এখন দেখা মিলছে এমন দৃশ্যের। প্রতিটি দোকানে উপচে পড়া ভিড় ক্রেতাদের। চাহিদা সামাল দিতে বাড়তি পণ্য মজুত করছেন ব্যবসায়ীরাও। গম, তেল, চিনি এবং ডালের চাহিদা সবচেয়ে বেশি বলে জানান বিক্রেতারা। গেল কয়েকদিন ধরে ভারতের সাথে যুদ্ধ উত্তেজনা চলছে পাকিস্তানের। এরই মধ্যে দেশজুড়ে সামরিক মহড়া ঘোষণা দেয় ভারত। ফলে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দাদের মাঝে। আমরা তেল, লবণ এবং চিনির মতো পণ্য মজুত করছি। সরকার আমাদের সতর্ক করে জানিয়েছে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হতে পারে, তাই যে যা পারছে খাবার মজুত করছে।
একই চিত্র ওষুধের দোকানগুলোতেও। আজাদ কাশ্মীর কর্তৃপক্ষ বলছে প্রায় 2 মাসের খাদ্য এবং নিত্যপণ্য মজুদের জন্য বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে। আমরা 100 কোটি রুপির বিশেষ তহবিল ঘোষণা করছি। এর পাশাপাশি বাসিন্দাদের অন্তত 2 মাসের জন্য জরুরি সহায়তা যেন দেয়া যায় তা নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে। গেল 22 এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই উত্তেজনা চলছে পাকিস্তান ও ভারতের মধ্যে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দেশের খবর। 4 মাস পর চিকিৎসা শেষে ফিরলেন খালেদা জিয়া। লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন বিএনপি চেয়ারপারসন। হাত নেড়ে শুভেচ্ছা ও ভালোবাসার জবাব দেন খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে মঙ্গলবার সকাল থেকেই বিমানবন্দর সড়ক ও আশপাশে ঢল নামে নেতাকর্মীদের। সুস্থ হয়ে খালেদা জিয়া দেশে ফেরায় উচ্ছ্বাস ছিল সবার মাঝে। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার ফেরা গণতন্ত্র উত্তরণের পথ আরও সহজ করবে। এই আবেগ, এই উচ্ছ্বাস আর জনতার ঢল সেই নেত্রীকে ঘিরে, যার বিদেশে চিকিৎসা নেয়ার পথ বন্ধ ছিল বিগত আওয়ামী লীগ সরকারের সময়। লন্ডন থেকে কাতার হয়ে খালেদা জিয়া পৌঁছান দেশে। বিমানবন্দর থেকে ব্যক্তিগত গাড়িতে উঠে রওনা হন বাসভবন ফিরোজার দিকে। খালেদা জিয়ার গাড়িবহর বের হতেই উচ্ছ্বসিত হাজার হাজার নেতাকর্মী আর সাধারণ মানুষ। প্রিয় নেত্রীকে এক নজর দেখতে মাইলের পর মাইল হেঁটেছেন বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দর ছেড়ে গাড়িবহর যত এগিয়েছে, জনতার ঢল ততই বেড়েছে। খিলক্ষেত কুর্মিটোলা থেকে বনানী সড়ক, রাস্তার একপাশে দলীয় জাতীয় পতাকা নিয়ে ভোর থেকে অপেক্ষায় ছিল হাজার হাজার মানুষ। গাড়িবহর কাছে আসতেই ফুল বৃষ্টি আর স্লোগানে তাদের নেত্রীকে স্বাগত জানান। হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন বিএনপি চেয়ারপারসন। জনতার নেত্রী, জনগণের নেত্রী, এটা তো বোঝা যায় বিএনপির জনপ্রিয়তা আকাশচুম্বী। ঈদের দিনের চেয়েও আনন্দ মনে হচ্ছে। হয়তোবা আমরা ম্যাডামকে দেখতে পারবো না, হয়তো দূর থেকে দেখবো, গাড়িতে যাচ্ছে। সুস্থ অবস্থায় আমাদের দেশে ফিরেছেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেন আবারও রাজনৈতিক অঙ্গনে। বিএনপি নেত্রী সাধারণত গাড়ির সামনে না বসলেও এদিন তাকে সেখানেই বসতে দেখা যায়। পেছনে ছিলেন 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বিমানবন্দর থেকে বাসভবন ফিরোজায় পৌঁছাতে গাড়িবহরের সময় লাগে 2 ঘন্টার বেশি। পুরোটা সময় জুড়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। খালেদা জিয়াকে ঘিরে নতুন প্রত্যাশার কথা জানান নেতাকর্মীরা। সামনের নির্বাচনে আমরা ম্যাডামকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবার প্রধানমন্ত্রী দেখতে চাই। বিএনপি আগের থেকে এখন অনেক শক্তিশালী, ভবিষ্যতে বিএনপি আরও শক্তিশালী হয়ে বাংলাদেশ পুনর্গঠনের ভূমিকা পালন করবে। একমাত্র ঐক্যের প্রতীক বাংলাদেশের গণতন্ত্র এবং রাজনীতি। এর আগে সকাল 11:15টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দরে বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা তাকে স্বাগত জানান। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে এবং দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। হাজারো নেতাকর্মীর ভালোবাসা আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে দুপুর নাগাদ গুলশানের বাসায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে বহুবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশ থেকে দেশে ফিরেছেন, তবে এবারে ফেরার গুরুত্বটা অন্য সববারের তুলনায় অনেক বেশি ভিন্ন। দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জিয়া পরিবারের গুরুত্বপূর্ণ 3 সদস্যের দেশে ফেরা অনেক সমীকরণের ইঙ্গিত দেয়। তবে শেষ পর্যন্ত খালেদা জিয়া আর ডাক্তার জুবাইদা রহমানের জনপ্রিয়তা আর গ্রহণযোগ্যতা বিএনপি ভোটের মাঠে কতটা কাজে লাগাতে পারে তাই এখন দেখার বিষয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। পথে পথে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান খালেদা জিয়া। সঙ্গে ছিলেন 17 বছর পর দেশে ফেরা পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজএডএম জাহিদ হোসেন জানিয়েছেন, ভ্রমণের ধকল থাকলেও খালেদা জিয়া আগের তুলনায় অনেক সুস্থ। দেশে ফিরলেন, নিজ আঙ্গিনায় ফিরলেন, ঘরে ফিরলেন তিনি।
ফিরলেন গুলশানের ভাড়া বাসা ফিরোজায়। প্রায় 4 মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফিরলেন দেশ ও জনগণের মাঝে। দুপুর 1:25 মিনিটে গুলশান অ্যাভিনিউর বাসায় প্রবেশ করেন খালেদা জিয়া। তাকে বহন করা গাড়িটি তখন ফুলে ফুলে আচ্ছাদিত। পথে পথে অভ্যর্থনা আর জনতার ভালোবাসায় সিক্ত আপসহীন এই নেত্রী গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই প্রবেশ করলেন নিজ গৃহে। 17 বছর পর দেশে ফেরা বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানের হাতে ভর দিয়ে এগিয়ে গেলেন ঘরের পথে। সময়ের ব্যবধান মাত্র 4 মাস, কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদের বহুল কাঙ্ক্ষিত বিদেশে চিকিৎসা নিয়ে নিজ দেশে ফেরা এক অনন্য প্রত্যাবর্তনী। নির্জন কারাবাসে নানান ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর ফ্যাসিবাদী শাসনামলে যিনি বারবার বঞ্চিত হয়েছিলেন সেই উন্নত চিকিৎসা থেকে। কেমন আছেন এখন খালেদা জিয়া? অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরত এসছেন। যদিও 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত উনার অবস্থা স্থিতিশীল আছে। চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়ে একজন মায়ের দেখা হলো তার সন্তানের সঙ্গে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া কিংবা নিপীড়নের শিকার সেই মা 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আর সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মা সন্তানের একান্ত মুহূর্তগুলো যেন খালেদা জিয়াকে করেছে মানসিকভাবে আরও সুস্থ। রোগী চিকিৎসাধীন যেহেতু আছেন, ওনার পক্ষে এটি সত্যিকার অর্থে যদিও কষ্টকর, তারপরেও উনি কিন্তু সবসময় জনগণের নেত্রী, জনগণের পাশে থাকাটাকেই পছন্দ করেছেন। ওনাকে অভিনন্দন জানানোর জন্য আজকে উপস্থিত ছিলেন। তাদেরকে উনি সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নেতৃত্ব উনি ব্রিটেনে বসে ইউকেতে বসে দিচ্ছেন, সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন। বিএনপি চেয়ারপারসন ও তার সফর সঙ্গীদের নিয়ে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করে পৌনে 11টা নাগাদ। 11:30টার দিকে বিমানবন্দর এলাকা ছেড়ে গুলশানের উদ্দেশ্যে রওনা হয় খালেদা জিয়ার গাড়িবহর। বিপুল জনস্রোত ঠেলে ফিরোজায় পৌঁছাতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। এর মধ্যে বনানী গুলশান 2-এর নির্ধারিত রুটও এড়িয়ে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 2015 সালে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সেই টানা আন্দোলনের সময় খালেদা জিয়া যখন নিজ কার্যালয়ে গৃহবন্দী, তখনই মারা যায় তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। 2018 সালে কারাবন্দী হতে হয় বিএনপি চেয়ারপারসনকে। দুরারোগ্য নানান ব্যাধিতে আক্রান্ত খালেদা জিয়ার বারবার বিদেশে উন্নত চিকিৎসার দাবি উপেক্ষিত হয় পতিত সরকারের দ্বারা। এবার চিকিৎসার সুযোগ মিলল। প্রায় 4 মাস চিকিৎসা শেষে তার দেশে ফেরাকে ঘিরে ঢাকার রাজপথে এই জনস্রোত। সাধারণ মানুষ মনে করছেন আগামী রাজনীতিতে টনিক হিসেবে কাজ করবে বিএনপি চেয়ারপারসনের দেশে অবস্থান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। তরুণদের রাজনীতিতে আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ রাজনৈতিক কর্মীদের সাথে সাক্ষাতে এই আহ্বান জানান তিনি বলেন, তরুণদের রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য উৎসাহ দিতে হবে, নয়তো তারা নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে পারবে না। বর্তমান সরকারের মূল প্রতিশ্রুতি কাঠামোগত সংস্কার বলেও জানান প্রধান উপদেষ্টা। সফররত রাজনৈতিক কর্মীরা বাংলাদেশের তরুণদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করে বলেন, অনেক তরুণ বাংলাদেশের জীবনে একবারও ভোট দিতে পারেননি। তাই তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিচ্ছে এ বিষয়ে জানতে চান তারা। এ বিষয়ে ডক্টর ইউনূস জানান, ভোটাধিকার ফেরাতে নির্বাচন ব্যবস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংস্কার অত্যন্ত জরুরি। জবাবদিহিতা, ক্ষমতার ভারসাম্য ও বিকেন্দ্রীকরণ মৌলিক সংস্কারের মূল ভিত্তি বলে উল্লেখ করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। মঙ্গলবার সকালে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে এনসিপির বর্ধিত আলোচনায় একথা বলেন তিনি। মঙ্গলবার সকালে ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দিনের বৈঠকে মৌলিক সংস্কারের প্রস্তাবনা কমিশনের কাছে জমা দিয়েছে দলটি। স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী উপাদান থেকে মুক্ত হতে এসব সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন দলের প্রতিনিধিরা। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ভবিষ্যৎ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথরেখা তৈরি করাই কমিশনের লক্ষ্য। এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা
তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যে নামই দেওয়া হোক না কেন, তার পূর্বে যেন নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সেটাকে নামকরণ করা হয়। সাংবিধানিক ব্যবস্থা, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি থাকে সেক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক পদে নিয়োগ। আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। ঈদুল আজহার ছুটি এবার শুরু হচ্ছে ৫ জুন থেকে। 10 দিন ছুটি শেষে 15 জুন খুলবে অফিস আদালত। দুপুরে সরকারের এই সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানানো হয় 17 ও 24 মে শনিবার খোলা থাকবে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানগুলো। তবে 10 দিনের এই ছুটির মধ্যে ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠান কত দিনের পাবে সেটি সিদ্ধান্ত নেবে স্ব প্রতিষ্ঠান। অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তে খুশি সরকারি চাকরিজীবীরা। তবে 10 দিন না হলেও অন্তত 1 সপ্তাহ ছুটি দেওয়া দাবি জানিয়েছেন বেসরকারি চাকরিজীবীরা। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাও নিরাপদে নির্বিঘ্নে পালিত হবে বলে আশা সাধারণ মানুষের। 5 জুন থেকে 10 জুন পর্যন্ত ছিল হচ্ছে ঈদুল আজহার ছুটি, কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে, যেটা জুন 11 এবং 12, অনেক ক্ষেত্রেই সেইটাকে ছুটি ঘোষণা করে 17 মে এবং 24 মে এই দুইটা দিন, দুইটা স্যাটারডে সরকারি কর্মচারীরা বা যেগুলো আধা সরকারি বা অটোনোমাস এখানে যারা কর্মচারী আছেন তারা এই 2 দিন কাজ করবেন। ঈদুল আজহার ছুটি হবে 10 দিন। তরঙ্গের উচ্চ মূল্যের মাসুল গুনছে গ্রাহক। নেতিবাচক প্রভাব পড়ছে সেবার দাম ও মানে। নানা উদ্যোগ সত্ত্বেও মোবাইল ইন্টারনেটের মূল্য হ্রাসের বড় প্রতিবন্ধকতা হিসেবে সামনে এসেছে তরঙ্গের অস্বাভাবিক উচ্চ মূল্য। বিষয়টি ভাবিয়ে তুলেছে নিয়ন্ত্রক সংস্থাকেও। তরঙ্গের দাম যৌক্তিক পর্যায়ে আনতে চায় সংস্থাটি। দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর 90% মোবাইলে ব্যবহার করেন। ফিক্সড ব্রডব্যান্ডের নানা স্তরে মূল্য হ্রাসের উদ্যোগ থাকলেও মোবাইল ইন্টারনেটের দাম ও মান নিয়ে চলছে টানাপোড়েন। এর জন্য নিয়ন্ত্রণ কমিশনের বরাদ্দ করা তরঙ্গের চড়া মূল্যকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। এই তরঙ্গ ব্যবহার করেই ওয়্যারলেস সেবা পৌঁছে যায় গ্রাহক প্রান্তে। প্রযুক্তিবিদদের অভিমত, উচ্চ কর হারের পাশাপাশি তরঙ্গের অতিরিক্ত দামের জন্য গ্রাহক প্রান্তে মোবাইল ইন্টারনেটের খরচ কমছে না। স্পেকট্রাম ডেফিনেটলি মোবাইল অপারেটর একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, যেটা ছাড়া আসলে তো আর তারা ওয়্যারলেস ব্রডব্যান্ড দিতে পারবে না, মোবাইল ব্রডব্যান্ড দিতে পারবে না। তো সেই কষ্টটা যদি কমানো যায় তাহলে মোবাইল অপারেটরের পক্ষে আরও অনেক দাম কমানো সম্ভব হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ইন্টারনেট সাশ্রয়ী করতে ব্যান্ডউইথের দাম 10% কমানো হয়েছে, যা মোবাইল ইন্টারনেটের মোট খরচের মাত্র 1.7%। আর মোট খরচের মধ্যে সঞ্চালনে খরচ হয় 8 থেকে 9%, যেখানে 15 থেকে 20% কমানোর ঘোষণা এসেছে। মোবাইল অপারেটররা বলছে, উচ্চ কর, রেভিনিউ শেয়ারিং ও অন্যান্য চার্জের পাশাপাশি সেবা পরিচালনায় অনেক বেশি অর্থ গুনতে হচ্ছে তরঙ্গ বরাদ্দে, যা মোট খরচের 10% বেশি। বিশ্বের অনেক দেশ গ্রাহক স্বার্থে বিনামূল্যে তরঙ্গ ব্যবহারের সুযোগ দিলেও বিটিআরসি এখনো চড়া দামে তরঙ্গ বিক্রি করে আসছে। স্পেকট্রামের খরচ একটা বড় ধরনের খরচ, যেখানে আমার 9% অ্যান্ড অ্যাবাভ আমার এখন খরচ হচ্ছে। এবং আমরা যেটা দেখছি, স্পেকট্রামের দাম কমানোর কিন্তু সরকার কথা বলছে না। আমরা যতবারই বলি যে আপনারা স্পেকট্রামের দাম কমান, তখন কিন্তু আমরা তেমন কোনো রেসপন্স পাই না, বা রেসপন্সটা পেলেও খুবই আমি বলবো যে এই জায়গাটাতে অনেক ডিথারিং হয়। সবশেষ দুটি ব্যান্ডের নিলামে 4 মোবাইল অপারেটরের কাছে 10.5 কোটি টাকার তরঙ্গ বিক্রি করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। সেবার মান বাড়াতে 700 মেগাহার্টজ ব্যান্ডে 25 মেগাহার্টজ তরঙ্গ নিলামে তুলতে চাচ্ছে নিয়ন্ত্রণ কমিশন। জুনে অনুষ্ঠিত হতে যাওয়া নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম 263 কোটি টাকা চায় নিয়ন্ত্রক সংস্থা। বিটিআরসির এমন তথ্যই বলে দেয় তরঙ্গের দাম কতটা বেশি, যা পরোক্ষভাবে গ্রাহক সেবার খরচ বাড়িয়ে দেয়। শিগগিরই তরঙ্গের দাম যৌক্তিক করতে চায় বিটিআরসি। মোবাইল টেলিকমের ক্ষেত্রেও কমানো হবে, কিন্তু দুইটার মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে, দুইটাই ইন্টারনেট, কিন্তু দুইটা আসছে দুই পথে, একটা ফিক্সড, আরেকটার সাথে অ্যাডিশনাল যে সার্ভিস আছে এটা হচ্ছে মোবিলিটি। যার ফলে মোবিলিটির কস্ট, কারণ জানেন আপনার এটা স্পেকট্রাম ইউজ করা হয়, স্পেকট্রামের প্রাইস তো আমাদের অনেক হাই। আমি যদি ডাইরেক্ট রেভিনিউটা এখানে কমাই, স্পেকট্রাম থেকে কমাই, তাহলে ওর ইনডাইরেক্ট রেভিনিউতে সেটা কম্পেনসেট হবে। এই স্টাডিটা ক্রেডিবল স্টাডি আমরা পাই না। আমরা এখন চিন্তা করছি যে এই মুহূর্তে আমরা এটার একটা স্টাডি হাতে নিব।
বর্তমানে 4টি ব্যান্ডে গ্রামীণফোন 107.4 মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করছে, রবি 104, বাংলালিংক 80 এবং টেলিটক ব্যবহার করছে 55.2 মেগাহার্টজ তরঙ্গ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। খুলনায় সেনাবাহিনীর যৌথ অভিযানে সন্ত্রাসী গ্রেনেড বাবুর সামরিক শাখার প্রধান কালা তুহিন ও তার 2 সহযোগী গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার বটিয়াঘাটা উপজেলার একটি হাঁসের খামার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সেনা কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গেল কয়েকদিন নজরদারিতে থাকার পর মঙ্গলবার সাচি বুনিয়া এলাকা অভিযান চালানো হয়। এ সময় কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবুর সামরিক শাখার প্রধান কালা তুহিন ও তার 2 সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি 9mm রিভলভার, 4 রাউন্ড তাজা বুলেট, দেশীয় অস্ত্র, 17টি বিদেশি মদের বোতল, 2 কেজি গান পাউডার, 12টি মোবাইল সহ বেশ কয়েকটি সিম কার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়। কালা তুহিন দীর্ঘদিন ধরে গ্রেনেড বাবুর সঙ্গে নানা অপকর্ম করে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় সেনাবাহিনী। আমাদের ফারুকের খামারে এমন তথ্য আছে, সেই তথ্যের উপরে ভিত্তি করে আমরা অভিযান পরিচালনা করি। সেখানে আমরা প্রথমত 3 জনকে আমরা ওখানে হেফাজতে নেই। যশোরে আসামি ধরতে গিয়ে ওসি সহ পুলিশের 7 সদস্য হামলার শিকার হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। মঙ্গলবার রাতে চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিয়াম নামে এক আসামিকে গ্রেপ্তার করতে যান তারা। এ সময় দুষ্কৃতিকারীরা বাধা দিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্স সহ ঘটনাস্থলে যান। আসামিকে নিয়ে ফেরার পথে পুলিশ সদস্যদের উপর হামলা চালানো হয়। এএসআই লাভলুকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সরকারি কাজে বাধা দান ও পুলিশ সদস্যদের উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। যেহেতু তারা দুষ্কৃতিকারী পুলিশের সরকারি কাজে বাধা দান করছে, আমরা তাদের বিরুদ্ধে যে মামলা নিব সে খুব একদিন আছে। তো এখন বর্তমানে সার্বিক পরিস্থিতি ভালো আছে। ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নারীসহ 3 সমন্বয়কের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ফেনী জেনারেল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। আহত হন নাদিয়া আক্তার খুশি, আব্দুল্লাহ আল মাহফুজ ও সালমান হোসেন। আহতরা জানান, হাসপাতালে একজন রোগীর সাথে দেখা করে ফেরার পথে 15 থেকে 20 জনের একটি দল তাদের উপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত মাহফুজকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তারা। গত 28 এপ্রিল একটি স্থানীয় দৈনিকে অভিযুক্ত জিল্লুরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে খবর প্রকাশিত হয়। এরপরে জিল্লুর পত্রিকার প্রধান প্রতিবেদককে কল দিয়ে হত্যার হুমকি দেয়। পরে 4 মে জিল্লুর রহমানের জেলা ছাত্রদলের পদ স্থগিত করা হয়। ফেনী সরকারি কলেজের ছাত্রদল নেতা জিল্লু আজকে ফেনী সদর হাসপাতালের ভিতরে আমাদের বোন নাদিয়াকে একটি অশ্লীল কথা বলে। অশ্লীল কথাটি আসলে আমার কাছে উচ্চারণ করতে খারাপ লাগতেছে। এখান দিয়ে গোটা শরীরে মারছে, তারপর ওই পোলা পায়নি সাফাতে দিয়ে 2-3টা বাড়ি দিয়েছে পিছনে। 15 থেকে 20 জনের মতো ছিল। ওরা মাহবুবকে মারছে, ওরে মাহবুবের এখান দিয়ে রক্ত পড়তেছিল, গলার চামড়া উঠে গেছে, দাঁড়াইতে পারতেছিল না। রংপুরের সাংবাদিকদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার ও হুমকি দাতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে রংপুর রিপোর্টার্স ক্লাব। সন্ধ্যায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আমিনুল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিনের উপস্থিতিতে স্মারকলিপি দেন ক্লাব সভাপতি আব্দুল আজিজ চৌধুরী সাইদ ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্মারকলিপিতে সাংবাদিকদের মিথ্যা মামলা, হুমকি এবং মারধরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। মাই টিভি ও আমাদের সময়ের সাংবাদিককে হুমকি দেয়া, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি, দৈনিক সংবাদ, গণকণ্ঠ এবং আমাদের কণ্ঠের প্রতিনিধির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও চাঁদাবাজির মিথ্যা মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ জানানো হয়। বিক্ষুব্ধরা বলেন, এমন ঘটনা ঘটিয়ে স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। 7 দিনের মধ্যে দাবি পূরণ না করা হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণ শেষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। আপনাদের স্মারকলিপির যে বিষয়বস্তু যেটা আছে এটা নিয়ে আমরা কাজ করব এবং সাংবাদিকরা যাতে যে কোনো ধরনের মিথ্যা মামলা বা যে কোনো ধরনের হয়রানি বা নিপীড়ন থেকে রক্ষা পেতে পারেন এটা আইনানুগভাবে আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ।
কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। চট্টগ্রামের রাউজানে প্রবাসী নাজিম হত্যাকাণ্ডের ঘটনায়ও তা প্রমাণ হলো আবারও। ক্লুলেস মার্ডারের রহস্য উদ্ঘাটন হলো ৮ বছর পর। সিআইডির তদন্তে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর এক তথ্য। দেবরের সাথে পরকীয়ার জেরে স্বামীকে খুন করে পুঁতে রেখেছিল স্বয়ং স্ত্রী। এত বছর সবাইকে বিভ্রান্ত করলেও শেষ রক্ষা হয়নি তার। প্রবাসী স্বামী নাজিম উদ্দিন হত্যাকাণ্ডের প্রায় ৮ বছর পর গ্রেফতার স্ত্রী নাসিমা আক্তার। চট্টগ্রামের আদালতে ১৪৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। সিআইডির দাবি, এই নারী ঠান্ডা মাথার ভয়ঙ্কর খুনি। তদন্তে নেমে তার নৃশংসতার নমুনা দেখে আঁতকে উঠে তদন্ত টিমও। স্বামীকে হত্যার পর মরদেহ লুকিয়ে রেখেছিলেন ঘরের পাশে মুরগির খামারে, যাতে পচা গন্ধ বের না হয় সেজন্য ছিটাতেন সুগন্ধি। পরে পুকুরে ডুবিয়ে রাখেন বস্তা ভর্তি মরদেহ। কদিন পর ভেসে উঠলে প্রতিবেশীদের জানান এটি কুকুরের মরদেহ। দূর থেকে যখন ধাক্কাটা দিছি, আমার পিছনের দরজাগুলা লোহার পিটের, দরজার সাথে গায়ে গেঞ্জি ছিল, পিছনে ফ্যান ছিল, দরজার সাথে গিয়ে এভাবে পড়ে গেছে। পরে যাওয়ার সাথে সাথে মাথা ফেটে গেছে। ঘটনা ২০১৭ সালের ১৯ জুলাইয়ে রাউজানের চিকদাইয়ের দক্ষিণ শর্তায় নৃশংসভাবে খুন হন নাজিম। ৭ বছরের তদন্তে কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। মামলার ১ বছর পর তদন্তের ভার পায় সিআইডি। তাদের দাবি, হত্যাকাণ্ডের পর স্ত্রী নাসিমা গ্রামের মানুষকে জানিয়েছিলেন স্বামী আবার বিদেশ চলে গেছে। ২ মাস পর কাকের ঠোকরে হাড়গোড় বেরিয়ে আসলে ফরেনসিক রিপোর্টে প্রমাণ হয় এটি কুকুরের নয়, এটি মানুষের দেহাবশেষ। ৭ দিন পরে যখন একটু গন্ধ বের হয়, তখন সে বস্তায় ভরে তার স্বামী স্ত্রীকে পাশের ১০০ গজ দূরে স্বামীর মৃতদেহকে নিয়ে পুকুরে ফেলে রাখে, এবং সে মাঝে মাঝে গিয়ে চেক করতো যে মৃতদেহ বেশি উঠবে কিনা, কিন্তু উঠেনি। প্রায় ২ মাস পর এটা মৃতদেহটা বেশি উঠে এবং মৃত কুকুর ভেবে মানুষজন সেটাকে পাশের গর্তে ফেলে রাখে। হাড়গোড় পাওয়ার পর পুলিশ বাদী হয়ে মামলা করলে নিজেকে বাঁচাতে দেবরের যোগসাজশে স্বামী নিখোঁজের জিডি করেন নাসিমা। স্বামী বিদেশে থাকার সুবাদে দেবরের সাথে অবৈধ সম্পর্ক ধরা পড়ায় এ হত্যাকাণ্ড বলে দাবি সিআইডির। দেবর বাবির যে অবৈধ সম্পর্ক, সেটাকে লক্ষ্য করে তদন্ত কার্যক্রম পরিচালনা করি। তো এক পর্যায়ে আমরা ওখানে একজন সিএনজি ড্রাইভার ছিল জানতে পারি, তাকে আমরা অ্যারেস্ট করি। তো পরে আমরা এই ভিকটিমের স্ত্রীকে গ্রেপ্তার করি। তখন আমরা দীর্ঘ জিজ্ঞাসাবাদে সে বলে যে তার স্বামীকে মেরে লুকিয়ে রেখেছিল। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঘুষ দুর্নীতির আখড়া কুমিল্লার ১৪ গ্রামের মুন্সিরহাট ইউনিয়ন ভূমি অফিস। অভিযোগ, উৎকোচ ছাড়া হয় না কোনো কাজ, এতে ভোগান্তিতে সেবা গ্রহীতারা। যমুনা টিভির অনুসন্ধানে মিলেছে সত্যতা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানিয়েছে প্রশাসন। দৃশ্যটি গেল ৩ ফেব্রুয়ারির ১৪ গ্রামের মুন্সিরহাট ইউনিয়ন ভূমি অফিস। যিনি টাকা গুনছেন তিনি একজন সেবাগ্রহীতা। অভিযোগ, সহকারী কর্মকর্তা কাজী ইউসুফকে তিনি দিচ্ছেন জমি খারিজের ঘুষের ৮,০০০ টাকা। ঘটনার অনুসন্ধানে নামে যমুনা টিভি। ঘুষের বাকি টাকা নিয়ে ভুক্তভোগী জমির মালিক রাকিব হোসেন যান ভূমি অফিসে। এবার হাতে নাতে ধরা পড়েন অফিস সহকারী মনিরুজ্জামান। আমি আসলে আগে দিছি ৮,০০০ টাকা, এখন আরো ২,৫০০ টাকা দিছি আর কি। সত্যি এটাই বলছি, মিথ্যাটা বললাম না। ১১০০, ২২০০ টাকা, ১১00-২৩০০ টাকা। না, অনলাইনে ওই ১০ টাকা ২০ টাকা বেশি না তো। আমি নেই নাই এখানে তো আমাদের প্রমাণ আছে, টাকাটা দিয়েছি নেই নাই ভাই, টাকা নেবে কেন? কোন কারণে উনি বলছে এটা তুমি করতে। অভিযোগ আছে, ঘুষ দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ভূমি অফিসটি। জিম্মি সেবা নিতে আসা মানুষ। একটা খারিজে ধরেন লক্ষ টাকার রেকর্ড আছে, এমনি ধরেন ৮-১০ হাজার নিচে খারিজ হয় না। আমরা সরকার বেতন দেয় না, আমরা আমাদের নুনকে আমাদের দিকে আমরা থুতু ফেলবেন কেন? আমি 3টা কাজ দিছি, ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে ১৮,০০০ টাকা। এগুলো ঘুরাই মানুষদেরকে অনেক হয়রানি করে, এটা তো ঠিক না। জমি খারিজে সরকার নির্ধারিত ফি ১,১৭০ টাকা। অফিসেও নেই আর্থিক লেনদেনের নিয়ম, তাই ঘটনাটি খতিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন প্রশাসনের কর্মকর্তারা। ভিডিও চিত্র আমাকে দেখিয়েছেন, তার বেসিসে
যেরকম আমাদের আইনানুগ যে ব্যবস্থা, অবশ্যই সেটা স্ট্রিক্টভাবে সেই আইনানুগ ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে নেওয়া হবে। আপনি যদি সেই তথ্য প্রমাণ যেগুলো আছে সেগুলো যদি দেন, তাহলে আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তার বিরুদ্ধে অবশ্যই এটা ব্যবস্থা নেব। কেউ আইনের ঊর্ধ্বে নয়। 13টি ইউনিয়ন ও একটি পৌর ভূমি অফিস রয়েছে চৌদ্দগ্রাম উপজেলায়। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। বালু খেকোদের দৌরাত্মে ভাঙন ঝুঁকিতে দিন কাটছে ব্রাহ্মণবাড়িয়ার মেঘনার তীরবর্তী 2 গ্রামের মানুষের। বালুমহালের ইজারার মেয়াদ শেষ হলেও অবৈধভাবে ড্রেজার দিয়ে চক্রটি প্রতিদিনই বালু উত্তোলন করছে। এমনকি কৃষি জমি ও চর থেকেও বালু নেয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। দিনের আলোয় সবকিছু হলেও নির্বিকার প্রশাসন। দেশীয় অস্ত্র নিয়ে মেঘনার তীরে প্রস্তুত 2 গ্রামের মানুষ। কোনো সংঘর্ষ সংঘাত নয়, বালুখেকোদের বিতাড়িত করতে এভাবেই প্রতিরোধ গড়ে তোলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বাঞ্ছারামপুরের মানুষ। অভিযোগ রয়েছে প্রমত্তা মেঘনা থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তুলছে একটি চক্র। ইজারার মেয়াদ শেষ হলেও চক্রের সদস্যরা কাজ করছে বিরামহীন। নদীর তলদেশ থেকে পাওয়া না গেলে কৃষি জমি এবং জেগে ওঠা চরগুলো বাছাই করে চক্রটি। এতে বর্ষা মৌসুমে ভাঙন ঝুঁকিতে তীরবর্তী গ্রামগুলো। গৃহস্থ মানে যারা খেলতে আসছে এখানে সম্পূর্ণ শেষ হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে একবারে। কিছু কিছু লোক এই যে দরাভাঙ্গা লোক, আবার কিছু কিছু লোক আরো জড়িত হয়ে এই গ্রাম পুরাটা কাটতে নিয়ে যাইতেছে। এরা আমরা বাধা দিলে এরা জোরে কাটবো। গ্রামবাসীর বাধার মুখে অস্ত্র নিয়ে আসে বালুখেকোরাও। দিনের আলোয় অবাধে কাটছে চর ও নদীর পার। এত কিছুর পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। তারা অবৈধভাবে বালি কাটতেছে জোর জবরদস্তি করে, এবং তারা স্পিড বোট নিয়ে আসে, যন্ত্রপাতি নিয়ে পিস্তল নিয়ে এলাকার মানুষকে দাওয়া করে জোর করে তারা বালি নিতে যাচ্ছে। আমরা গুলি হন্ত করছি, আমরা দেশ উঠতে গিয়া তখন আমরা সারা ইউনিয়ন মিলছি আর কয়েকজন মিলছি, ভালো অস্ত্র যেমন লাগে আমরা বাতাস ঠিক। বিভিন্ন অংশে কিন্তু নদীর পাড় ভেঙে গেছে, তারপর ফসলি জমি বিলীন হয়ে গেছে, মানুষের বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। ইজারার মেয়াদ শেষ হয়েছে এবং অফিসিয়ালি এখন আর আমাদের নবীনগর উপজেলায় কোনো বালুমহল নেই এবং বালু উত্তোলনের কোনো সুযোগও নেই। বালুখেকোদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এটা পুলিশেরও জুরিসডিকশন, পাশাপাশি আমাদের থানা পুলিশেরও যদি আওতাধীন হয় এবং এখতিয়ারভুক্ত হয়, অবশ্যই আমরা এই বিষয়গুলো দেখব। গত 13 এপ্রিল শেষ হয়েছে এখানকার বালুমহলের ইজারার মেয়াদ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।